আজকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চ্যাপ্টারের উপর এটাই হলো আজকে আমাদের লাস্ট ভিডিও। ওকে, লাস্ট ভিডিও বলার কথাটা ভুল, এরপরেও যদি তোমাদের মনে হয় যে আরো কিছু অঙ্ক বুঝিয়ে দেওয়ার দরকার আছে ভিডিওর মাধ্যমে, তাহলে তোমরা বললে আমি কিন্তু আবার তৈরি করে দেবো। তো আমার মনে হয় দিস ইজ দ্য লাস্ট ভিডিও, এতেই তোমার হয়ে যাওয়া উচিত, তোমাদের হয়ে যাওয়া উচিত। তো দেখা যাক আজকে আমরা যে জিনিসটা শিখবো। দেখবে প্রিভিয়াস যে ভিডিওগুলো হয়েছিল অন হাউস প্রপার্টি, তাতে দেখেছিলাম আমরা শিখেছি হাউ টু ক্যালকুলেট গ্রস অ্যানুয়াল ভ্যালু, হাউ টু ক্যালকুলেট নেট অ্যানুয়াল ভ্যালু, আর আজকে আমরা কমপ্লিট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে শিখবো। ঠিক আছে, তো মেন অঙ্কে যাওয়ার আগে আমরা যেটা করে থাকি সাধারণত, যে অঙ্কটি করব তার মেন ফিচার মানে মেন কঠিন জায়গাটা কোথায় সেটা একটু আলোচনা করে নিয়ে তারপরে আমরা অঙ্কে ঢুকবো। তো আজকে যে অঙ্কটা করব তার ফিচার হচ্ছে, দেখো বলেছি এখানে টু হাউসেস, মানে তার মধ্যে দেখো যে অঙ্কটি করব সেখানে দুটি বাড়ি রয়েছে। নেচার বলে দিই, একটি হলো লেট আউট আর একটি হলো সেলফ অকুপাইড। ক্লিয়ার? নাম্বার টু, দুটো বাড়ি কোথায় রয়েছে? অ্যাট কলকাতা। আমরা জানি মেট্রো সিটি অর্থাৎ কলকাতা, দিল্লি, মুম্বাই এন্ড চেন্নাই হলে মিউনিসিপ্যাল ভ্যালু দু রকম হয়ে থাকে। ওয়ান ইজ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, অ্যানাদার ইজ নেট মিউনিসিপ্যাল ভ্যালু। তো while calculating reasonable expected rent in the first stage আমাদের রিকোয়ারমেন্ট হয় কিসের? না গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। ওকে, তো কোয়েশ্চেন পেপারে যখন যাব তখন দেখবে ওখানে কিন্তু নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? ওই নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। কিভাবে? নেট মিউনিসিপ্যাল ভ্যালু ইন্টু 10/9। ওকে, নেক্সট একটা ব্যাপার রয়েছে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দ্য টেন্যান্ট। টেন্যান্ট কথার অর্থ হচ্ছে ভাড়াটিয়া। আমরা জানি যে গ্রস অ্যানুয়াল ভ্যালু বেরিয়ে যাওয়ার পর সেখান থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দ্য ওনার অর্থাৎ গৃহকর্তা বা বাড়ির মালিক মিউনিসিপ্যাল অথরিটিকে যে ট্যাক্সটা দিয়ে থাকে সেটা যদি বাড়ির মালিক কর্তৃক প্রদত্ত হয় তবেই সেই পোর্শনটুকু ছাড় পাবে। এবার অঙ্কটা যখন আমরা প্রসিড করব তখন দেখবে ফার্স্ট হাউসের ক্ষেত্রে টোটাল যা মিউনিসিপ্যাল ট্যাক্স তার মধ্যে 1200 ভাড়াতে দিয়েছে অর্থাৎ পেড বাই টেন্যান্ট, আর টোটাল মিউনিসিপ্যাল ট্যাক্স ইন কেস অফ ফার্স্ট হাউস প্রপার্টি ইট ইজ 3200। তাহলে 3200-র মধ্যে 1200 টাকা যদি ভাড়াটিয়া দেয় তাহলে বাড়িওয়ালা কত দেবে? 2000 টাকা। ন্যাচারালি ওই স্টেজে অর্থাৎ গ্রস অ্যানুয়াল ভ্যালু বেরিয়ে যাওয়ার পর যখন আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেবো তখন 3200 বাদ দেবো না, 2000 টাকা বাদ দেবো। ক্লিয়ার? আর একটা ফ্যাক্টর যেটা সেকেন্ড স্টেপে আমরা করে থাকি, যে সেকেন্ড স্টেপে আমাদের কি লাগে না অ্যানুয়াল রেন্ট অর রেন্ট রিসিভেবল। দেখবে যে অঙ্কটা অ্যাকচুয়ালি 12 মাসের হচ্ছে। ওকে, কিন্তু কোয়েশ্চেন পেপারে দেখবে রেন্ট রিসিভড দেয়া আছে। এখন হতেই পারে যে রেন্ট পাচ্ছে সেটা 12 মাসের জন্যই পাচ্ছে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে সেটা নয়। তার কারণ দেখবে অঙ্কটার মধ্যে আবার ভ্যাকেন্সি পিরিয়ড রয়েছে 3 মাস। তাহলে 12 মাসের মধ্যে 3 মাস যদি বাড়িটা ভ্যাকেন্ট থাকে তাহলে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড কত মাসে? ন্যাচারালি 9 মাসের। তাহলে যে রেন্ট রিসিভড রয়েছে সেটা হলো 9 মাসের বাড়ি ভাড়া। আর যেহেতু আমরা অঙ্কটা 1 বছরের করছি, সেই 9 মাসের বাড়ি ভাড়াটাকে 12 মান্থে কনভার্ট করব। কিভাবে? না রেন্ট রিসিভড ইন্টু 12/9 করে অ্যানুয়াল রেন্টে কনভার্ট করব। ওকে, তো তারপর অ্যাজ ইট ইজ যেভাবে আমরা নেট অ্যানুয়াল ভ্যালু বের করি, দেয়ার আফটার 24 ধারার দুটো ছাড় অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন আর ইন্টারেস্ট অন লোন, সেই দুটো বাদ দেব। বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো দ্যাট উইল বি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, তাহলে মোটামুটি একবার আলোচনা করে নিলাম কয়েকটা জায়গায়। মাথায় রাখবে বাড়িটা কোথায় আছে। দেখবে এই অঙ্কটায় বাড়িটি রয়েছে কলকাতায়। যখনই বুঝলে কলকাতায়, তখনই প্রথম স্টেপে যখন আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করব তখন কোয়েশ্চেন পেপারে যদি নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া থাকে তখন আমাদের গ্রসে কনভার্ট করতে হবে। কিভাবে? 10/9, যেটা এই অঙ্কতে দেখতে পাবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট আবার রিপিট করছি। দেখবে রেন্ট রিসিভ দেওয়া রয়েছে। দেখবে অঙ্কটা 12 মাসের অঙ্ক আর ভ্যাকেন্ট 3 মাস। তাহলে 12 মাসের মধ্যে 3 মাস যদি ভ্যাকেন্ট হয় তাহলে রেন্ট রিসিভড হচ্ছে 9 মাস। সেটাকে 12 মান্থে কনভার্ট করবো। কিভাবে? রেন্ট রিসিভড ইন্টু 12/9 করে অ্যানুয়াল রেন্ট পাবো। দুটো। 3 নম্বর, মিউনিসিপ্যাল ট্যাক্সের ক্ষেত্রে দেখবে একটা জায়গায় বলা আছে ₹1200 পেড বাই টেন্যান্ট, অর্থাৎ ভাড়াটে 1200 টাকা দিয়ে দিচ্ছে। আমার নিয়মটা কি না মিউনিসিপ্যাল ট্যাক্স যতটা পোর্শন বাড়িওয়ালা দেবে ঠিক ততটা অংশই কিন্তু ছাড় পাওয়া যায়। তাহলে
ওই 3,200-র মধ্যে 1,200 টাকা ভাড়াতে দিচ্ছে, মানে বাড়িওয়ালা দিচ্ছে 2,000, অর্থাৎ মিউনিসিপ্যাল ট্যাক্স যে পজিশনে আমাদের বাদ দিতে হয় সেখানে গিয়ে আমরা জাস্ট 2,000 টাকা বাদ দেবো। ঠিক আছে, আর বেশি বললাম না, তোমরা অঙ্কটা দেখো। আবার বলছি, আমার মনে হয় যে এটা লাস্ট ভিডিও, কিন্তু তোমাদের যদি মনে হয় যে আরো কিছু ভিডিও দেওয়ার দরকার রয়েছে, তোমরা আমায় জানালে আমি আবার ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা অঙ্কে চলে এসো। ওকে, দেখো। Mr. Shaha is the owner of 2 houses at Kolkata. The particulars of each house during the previous year 2019-20 were as follows. তাহলে কি দেখা যাচ্ছে, মিস্টার সাহা যিনি কলকাতায় 2টি গৃহ সম্পত্তির মালিক, সেই বাড়ি সংক্রান্ত 2019-20 সাল প্রিভিয়াস ইয়ারের যাবতীয় ডিটেলসগুলো নিচে দেওয়া রয়েছে। তো এখানে একটা ফ্যাক্টর কাজ করছে, দেখো বাড়ি দুটিই কিন্তু কলকাতায় অবস্থিত। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা জানি যখন রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করব, তখন ফার্স্ট স্টেপে যখন রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করব তখন আমাদের ওই গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর প্রয়োজন হয়। কিন্তু দেখো এখানে হাউস 1-এ এবং হাউস 2-তে দুটো ক্ষেত্রেই কিন্তু নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে কিভাবে নেট থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আমাদের কনভার্ট করতে হয় তার নিয়ম আমরা আগের ভিডিওগুলোয় জেনেছি। তবু আরেকবার বলছি, নেট মিউনিসিপ্যাল ভ্যালু ইন্টু 10/9 করলে আমরা নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে কনভার্ট করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া রয়েছে, দেন ফেয়ার রেন্ট, দেন স্ট্যান্ডার্ড রেন্ট, দেন রেন্ট রিসিভড, দেন ভ্যাকেন্সি পিরিয়ড, দেন ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, যেটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন, দেন মিউনিসিপ্যাল ট্যাক্স 1,200 টাকা কিন্তু পেড বাই টেন্যান্ট। এখানে একটা প্রশ্ন যাচ্ছে, দেখো এই যে মিউনিসিপ্যাল ট্যাক্স 1,200 টাকা পেড বাই টেন্যান্ট বলেছে, এখানে বুঝে নিতে হবে, দেখো হাউস 1টা লেট আউট, হাউস 2টা ছিল সেলফ অকুপায়েড, তাহলে টেন্যান্টের প্রশ্নটা আসছে একমাত্র লেট আউটের ক্ষেত্রে। অর্থাৎ এই যে 1,200 টাকা মিউনিসিপ্যাল ট্যাক্স ভাড়াটিয়া দিয়ে দিয়েছে, এখানে বুঝতে হবে যে এই 1,200 টাকা রিলেটেড টু হাউস 1। Okay, this is not related to house 2 because that was self-occupied house property. Clear? এবার আমরা প্রসিড করছি। দেখো ছক কেটেছি, হেডিং দিয়েছি কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ শ্রী সাহা, a resident individual for the assessment year 2020-21 relating to previous year 2019-20। Clear? পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস। যেহেতু আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে বলেছে, আমরা অঙ্কটাকে দুটো কলমেই কিন্তু কভার করার চেষ্টা করছি। তো হাউস 1 থেকে শুরু করা যাক। দেখো হাউস 1 ক্যারেক্টার বলেছি লেট আউট। লেট আউট বাড়ির কীভাবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে আমরা আগে জেনেছি, এখানে আরেকবার দেখে নেওয়া যাক। দেখো স্টেপ 1 নাম কি, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। কিভাবে ক্যালকুলেট করতে হয়, হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু দ্য ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। তো দেখবে অঙ্কটায় নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া ছিল 27,000 টাকা, সেটাকে যেহেতু আমাদের বাড়িটা কলকাতায়, তো ফার্স্ট স্টেপে আমাদের গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর কিন্তু প্রয়োজন হয়। তাহলে নেট মিউনিসিপ্যাল ভ্যালুকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে কনভার্ট করলাম কিভাবে না, 27,000 ইন্টু 10/9 দ্যাট ইজ 30,000। ক্লিয়ার? ফেয়ার রেন্ট অঙ্কটা দেয়া ছিল which is 45,000 and then standard rent is 40,000. এবার how I would calculate reasonable expected rent, আমরা জানি এখানে লেখা হয়েছে নিয়মটা যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে যেটা বড় সেটাকে কনসিডার করব। তো দেখো 30 আর 45-এর মধ্যে বড় হলো 45,000। এরপরে স্ট্যান্ডার্ড রেন্ট, মাথায় রাখতে হবে যে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট স্ট্যান্ডার্ড রেন্টের সমান হতে পারে কিন্তু কখনো বেশি হবে না। তাহলে 30 আর 45 এদের মধ্যে বড় হলো 45। তারপরে আমরা কনসিডার করব 45 আর 40 এদের মধ্যে যেটি ছোট। ওকে, তাহলে 45 অ্যান্ড 40 এদের মধ্যে ছোট হলো 40,000 হুইচ ইজ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ক্লিয়ার? দেন অ্যানুয়াল রেন্ট, এখানেও একটা ব্যাপার রয়েছে। দেখবে কোয়েশ্চেন পেপারে রেন্ট রিসিভড দেওয়া ছিল আর তার রেসপেক্টে ফার্স্ট হাউসে বাড়িটা 3 মাস ফাঁকা ছিল। এবার দেখো আমরা 12 মাসের অঙ্ক করছি, 12 মাসের মধ্যে যদি 3 মাস ফাঁকা থাকে তাহলে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড ইজ ফর 9 মান্থ ন্যাচারালি। ওকে,
তো যে গিভেন 36,000 রয়েছে, দ্যাট ইজ দ্য রেন্ট ফর 9 মান্থ, বিকজ দ্য হাউস ওয়াজ ভ্যাকেন্ট ফর 3 মান্থ। ক্লিয়ার? তাহলে 9 মাসের ভাড়া যদি 36,000 হয়, আর আমার স্টেপ 2তে প্রয়োজন হয় কিন্তু অ্যানুয়াল রেন্ট, তাহলে আমরা যেভাবে ছোটোবেলায় ঐকিক নিয়ম করেছি, 9 মাসের ভাড়া যদি 36,000 হয়, তাহলে 12 মাসের ভাড়া কত হবে না 36,000 ইন্টু 12/9, দ্যাট ইজ 48,000। ক্লিয়ার? স্টেপ 2 ক্লিয়ার? দেন স্টেপ 3, এখানে লিখব হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। তাহলে দেখো, স্টেপ 1 এর রেজাল্ট হচ্ছে 40,000, স্টেপ 2 এর রেজাল্ট হচ্ছে 48,000। তাহলে স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে হায়ার হলো 48,000। ক্লিয়ার? এবার অঙ্কটিতে যেহেতু ভ্যাকেন্সি রয়েছে, সেই লসটুকু বাদ দিতে হবে, সেই জন্য লিখেছি লেস লস ডিউ টু ভ্যাকেন্সি, হুইচ ইজ 48,000। এটা হলো 12 মান্থের ভাড়া। তাহলে 3 মাসের ভাড়া কত? 48,000 ইন্টু 3/12, দ্যাট ইজ 12,000। নাও 48,000 minus 12,000, that is 36,000. This is called gross annual value. ক্লিয়ার? এবার গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে নেট অ্যানুয়াল ভ্যালুতে যাব কিভাবে? না, এখান থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দ্য ওনার, এই পোর্শনটা মাইনাস করব। তো দেখবে যে এখানে মিউনিসিপ্যাল ট্যাক্স দেওয়া ছিল 3200, কিন্তু তার মধ্যে 1200 টাকা অলরেডি পেড বাই টেন্যান্ট। তাহলে অ্যাকচুয়ালি পেড বাই ওনার কত না 3,200 মাইনাস 1,200, দ্যাট ইজ 2,000। ওকে, তাহলে 36,000 মাইনাস 2,000, দ্যাট ইজ 34,000। দিস ইজ নেট অ্যানুয়াল ভ্যালু। ওকে, তো আমরা ক্যারি ফরওয়ার্ড করছি, যেহেতু এই পেজে ধরলো না। দেখো, নেট অ্যানুয়াল ভ্যালু যা বেরিয়েছিল 34,000 ক্যারি ওভার করেছি। এরপরে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে গেলে জানি যে ডিডাকশন বাদ দিতে হয় 24 ধারা, সেই জন্য লেখা হয়েছে লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথম ছাড় যেটা ম্যান্ডেটারি, তার নাম হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A, যার ভ্যালু কত না 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু, দ্যাট ইজ 30% of 34,000, which is 10,200. Okay, and again, যেহেতু ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল আর ইন্টারেস্ট অন লোন দেওয়া রয়েছে, which was taken for construction, তাহলে 24-এর বি ধারায় সেটিও বাদ যাবে 9,800। তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু ছিল 34,000, সেখান থেকে 10,200 স্ট্যান্ডার্ড ডিডাকশন, আর ইন্টারেস্ট অন লোন 9,800 বাদ দিয়ে আমরা বাইরে পাঠালাম 14,000. This is the income from first house. Okay, now house 2, which is self occupied. Okay, তো সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে নিয়মটা আমরা জানি যে ইন কেস অফ সেলফ অকুপাইড হাউস প্রপার্টি আমাদের স্টেপ ফলো করতে হয় না, ডাইরেক্ট লিখে দিই নেট অ্যানুয়াল ভ্যালু, which is nil under section 23 subsection 2 and clause A. ওকে, তো লেস করব ডিডাকশন আন্ডার সেকশন 25, সিন্স যেহেতু এই অঙ্কে ইন্টারেস্ট অন লোন দেওয়া রয়েছে 7,000 টাকা, তাহলে এই নীল থেকে যদি আমরা 7,000 মাইনাস করি, আউটারে গেল -7,000। তাহলে ফার্স্ট হাউসের ইনকাম হচ্ছে 14,000, সেকেন্ড হাউসের ইনকাম হচ্ছে -7,000। দেয়ারফর টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইজ 14,000 মাইনাস 7,000, দ্যাট ইজ 7,000। তাহলে টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইজ 7,000। ক্লিয়ার? তো এইভাবে আজকে আমরা হাউস প্রপার্টির উপর যে কটি অঙ্ক দেওয়ার কথা বলে আমার মনে হয়েছে, যেগুলো দেখলে তোমরা ভালোভাবে টোটাল হাউস প্রপার্টিটা শিখে যাবে, তো সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি মনে হয় আরও কিছু অঙ্ক দেওয়ার দরকার রয়েছে, তোমরা আমাকে টেক্সট করবে, তাহলে আমি তার নতুন করে আবার ভিডিও বানিয়ে দেবো। আপাতত হাউস প্রপার্টির ওপর এটাই আমার লাস্ট ভিডিও। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে। ওকে।